হ্যালো এভরিওয়ান, সকাল সকাল আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিনে। সূর্যদেবের এক অসাধারণ আশীর্বাদ নিয়ে আজ আমাদের দিনটা শুরু হচ্ছে। সোনারাঙা সমুদ্র সৈকতে এই অপূর্ব সূর্যোদয় দেখতে দেখতে মনটা কেমন শান্ত আর সতেজ হয়ে ওঠে। প্রকৃতির এই অপার সৌন্দর্য যেন নতুন করে বাঁচতে শেখায়। আজকের এই ভিডিওতে থাকবে কোণারক সূর্য মন্দিরের দর্শন এবং তার ইতিহাস, আর তার সাথে থাকবে গোল্ডেন সি বিচের ডিটেলস। আরও থাকবে অনেক ইনফরমেশন। চলুন তাহলে শুরু করা যাক। তো শেপ কেন দরজা ক্লোজড, ম্যাগনেট কি আদৌ ছিল নাকি পুরোটাই বুঝলো কি, সানডাইলগুলোই বা কি উদ্দেশ্যে বানানো, সবই কিন্তু রহস্য এই মন্দিরের। তাই জন্য ভারতের অন্যতম রহস্যজনক মন্দির হিসেবেও কিন্তু কোণারক খুব খ্যাতি। সবাইকে আমরা চলে আসলাম, ভোর বাজে 5:30, চলে আসলাম বিচে। আজকে উদ্দেশ্য হচ্ছে এই বিচ ধরে হেঁটে হেঁটে আবার ব্লু ফ্ল্যাগ বিচে যাবো। ওখানে গিয়ে বেশ খানিকটা সময় কাটাবো এবং সমুদ্র স্নান। আর সকালবেলা আজকে কিন্তু একটু মেঘলা হয়ে আছে, সকালের যে সমুদ্রের সৌন্দর্য সেটা আনকম্পারেবল, সেটা দারুণ লাগছে। আর এই সমুদ্রের আওয়াজটাই একটা থেরাপির মতো কাজ করে। যখনই সমুদ্রে যাই মনে হয় বারবার এই সমুদ্রের ধার দিয়ে সকালবেলা একটু হেঁটে বেড়াই। এটা আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট জিনিস। রুলিয়া বস্তির পাশে যে বিচ, এই বিচ ধরে ব্লু ফ্ল্যাগ বিচ যেতে পাক্কা 1.5 কিলোমিটার হাঁটতে হবে, আরামসে হেঁটে চলে যাওয়া যায়। এই বিচ ধরেই মাত্র 1.5 কিলোমিটার হেঁটেই আমরা পৌঁছে যাব গোল্ডেন সি বিচে। আপনারা চাইলে টোটো বা অটো নিতে পারেন, সেক্ষেত্রে 100 থেকে 150 টাকার মতো ভাড়া পড়ে। আমরা যেহেতু বিচ ধরে এসেছিলাম তাই বিচ থেকেই এন্ট্রি ফিটা কেটে নিয়েছিলাম, আর যারা সামনে দিয়ে বাই রোড আসছেন তারা কিন্তু এন্ট্রি গেট থেকেই টিকিট কেটে নিতে পারেন। চলুন সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই হলো রেড চার্ট। এই ডলফিন বলে, নর্মাল টিকিটকে ডলফিন বলছে ওরা, 20 টাকা করে। আবার ডেইলি পাস আছে, শুধু স্নান করার জন্য আবার আলাদা করে পাস আছে, মান্থলি পাস আছে। এই হলো রেটস, এই হলো টিকিট কাউন্টার। আমরা এখন পৌঁছে গিয়েছি ব্লু ফ্ল্যাগ বিচে এবং কাটা হয়ে গিয়েছে টিকিট। এই ব্লু ফ্ল্যাগ বিচের আগে কিন্তু বেশ কিছুটা জায়গা বিচ জুড়ে এরকম সাজানো রয়েছে এই ফটোশুটের জন্য। ব্লু ফ্ল্যাগ বিচে চলে এসেছি। এই প্রদীপ তো চলে যাচ্ছে টিকিট নিতে, 20 টাকা করে টিকিট। বিচ দিয়ে হেঁটে হেঁটেই চলে এলাম, সূর্যোদয় হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। টিকিট নেওয়া হয়ে গিয়েছে, প্রতি জনায় পড়েছে 20 টাকা করে। এখন আমরা চলে যাচ্ছি চেঞ্জিং রুমের দিকে। দেখুন জায়গায় জায়গায় ডাস্টবিনও বানানো রয়েছে। আর এই যে রাস্তাটা দিয়ে গিয়ে সমস্ত ফ্যাসিলিটিগুলো অ্যাক্সেস করা যায়, সেই রাস্তাটাও বেশ প্রিপেয়ার এবং সময় সময় ক্লিনিংও হচ্ছে। মোটের উপর এই ব্লু ফ্ল্যাগ বিচ ইজ দ্য বেস্ট বিচ ইন পুরী। বেশ অনেকক্ষণ স্নান করার পর এবারে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। যাওয়ার সময় আমরা একটি টোটো ঠিক করে নিলাম, যা ভাড়া পড়লো 150 টাকা। সমুদ্র স্নানের পরে দারুণ ব্রেকফাস্ট, মজাটাই অন্যরকম। মুখ পুরো নোনতা হয়ে গিয়েছে, ভালো করে খেতে হবে।
সমুদ্র স্নানের পর ব্রেকফাস্ট করে আমাদের আজকের গন্তব্য ছিল ঐতিহাসিক স্থাপত্যের কোনার্ক সূর্য মন্দির। আপনারা চাইলে ওটিডিসি থেকেও প্যাকেজ বুক করতে পারেন। সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এসি বাসে করে চন্দ্রভাগা বিচ থেকে শুরু করে নন্দনকানন সব থাকবে এই প্যাকেজে। প্রতি জনায় টিকিটের ভাড়া পড়বে 595 টাকা করে, তবে আগের থেকে বুকিং করে যেতে হবে। আমরা এত কিছু করিনি কারণ খুব গরম ছিল এবং মা সাথে রয়েছে। শরীরের কথা ভেবেই আমরা একটি টোটো বুক করেছিলাম কোনার্ক টু পুরী। আমাদের খরচা পড়লো টোটাল 1100 টাকা। যদি আপনারা প্রাইভেট গাড়ি ভাড়া করছেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 1500 টাকার মতো। আমরা প্রায় দুপুর করেই বেরিয়ে পড়লাম। 1.5 থেকে 2 ঘন্টার জার্নি। এত সুন্দর রাস্তা এবং ফুরফুরে বাতাস যেন এক অনবদ্য অভিজ্ঞতা। অনেক রোড জার্নি করেছি, তবে এই জার্নিটি ছিল একদমই আলাদা। পুরো গ্রামীণ রাস্তা, চারিদিকে ফাঁকা ফাঁকা গাছপালা, ধানি জমি, দারুণ লাগছে কিন্তু যেতে। টোটো করে যাচ্ছি, হাওয়াটা লাগছে, দারুণ অনুভূতি হচ্ছে। আমরা পৌঁছলাম এখন চন্দ্রভাগা বিচে। ওটিডিসি থেকে যদি বুকিং করছেন সেক্ষেত্রেও এই বিচটি কিন্তু রয়েছে লিস্টে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো এবং তারপর আবার রওনা হব সূর্য মন্দির দেখতে। কোনার্কের পথেই কিন্তু আপনাদের কোনার্কের ট্রিপের সাথে আপনাদেরকে আর একটা জিনিসও দেখাবে, সেটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। এই চন্দ্রভাগা বিচ কিন্তু খুব সুন্দর। এখান থেকে খুব একটা অসাধারণ সুন্দর সানসেট দেখা যায়, কিন্তু আমাদের টাইমিংটা এমন হয়ে গিয়েছে না আমরা কোনার্কে সানসেট দেখবো না এখানে সানসেট দেখবো, যেটার মধ্যে একটা চুজ করতে হচ্ছে। যেহেতু কোনার্কটা বেশি আমাদের কাছে ইন্টারেস্টিং, তাই আমরা কোনার্কে সানসেট দেখতে চাইছি, তাই এখানে আমরা এখনই ঘুরে যাচ্ছি। এই চন্দ্রভাগা বিচ কিন্তু আলাদা লেভেলের সুন্দর। আর যদি এর আগের ভিডিওগুলোতে আমাদের ভয়েস কোয়ালিটি একটু খারাপ এসে থাকে, ইয়ারের যে শো আওয়াজ সেটা এসে থাকে, তার জন্য সরি। আমরা এখন ইয়ারের উইন্ডশিল্ডটা লাগিয়ে নিয়েছি মাইকে। আর এই বিচটা একটা অদ্ভুত সুন্দর বিচ, মানে আমি তো বলবো পুরীর বিচের থেকেও হয়তো এই বিচটা বেশি এনজয়েবল। যদিও এখানে একই জায়গায় প্রচুর লোক এসছে, কিন্তু গোটা বিচটাতেই এনজয় করা যায়। দিগন্ত জোড়া জল, আর কি চাই। ভীষণ সুন্দর সময় কাটিয়ে আবার আমরা রওনা দিলাম সূর্য মন্দিরের উদ্দেশ্যে। কোনার্ক মন্দিরে এই হলো পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এখন নিয়ে নিতে হবে, কালেক্ট করে নিতে হবে টিকিট। ঢোকার মুখে এই মিউজিয়ামের কিন্তু ভুল করে আবার টিকিট কেটে ফেলবেন না। এখানে কিন্তু পরিষ্কার লেখা নেই যে মিউজিয়ামের জন্য টিকিট এখানে আর মন্দিরের জন্য আলাদা জায়গায়। আমরা প্রায় ভুল করে মন্দিরের টিকিট ভেবে মিউজিয়ামের টিকিট কেটে নিচ্ছিলাম। এটা হলো সামনে মন্দির, আর মন্দিরের টিকিট পাওয়া যাচ্ছে কাঠের পিঠে কোথায় একটা, চলুন দেখাচ্ছি। কোনার্ক সূর্য মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত একটি 12শো শতাব্দীর হিন্দু মন্দির। এটি ভারতের অন্যতম বিখ্যাত এবং রহস্যময় স্থাপত্য নিদর্শন হিসাবে পরিচিত। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে এবং এটি ভারতের 7টি আশ্চর্যের মধ্যে অন্যতম। এই মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, যা একসময় চন্দ্রভাগা নদীর মোহনা ছিল। পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব 1255 খ্রিস্টাব্দে এই বিশাল মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটি মূলত সূর্য দেবতাকে উৎসর্গ করে বানানো হয়েছিল।
এই মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে নির্মিত হয়েছে, যা 7টি তেজি ঘোড়া দ্বারা টানা হচ্ছে এবং 12 জোড়া বিশাল চাকার উপর স্থাপিত রয়েছে। এই স্থাপত্য কৌশলীটি সূর্যদেবের আকাশপথে যাত্রা করার রথকে প্রতিকায়িত করে। 50 খ্রিস্টাব্দে ইস্টার্ন গাঙ্গা ডাইনেস্ট সম্রাট নরসিংহদেব এই মন্দির স্থাপনা করেছিলেন। আর এই মন্দিরের এটাই হলো দ্বারপ্রস্থ। আর এই দ্বারপ্রস্থের বৈশিষ্ট্য হলো, দেখুন এখানে সিংহ রয়েছে, তার নিচে হাতি, তার নিচে মানুষ। এর প্রতীক হলো, এর মানেটা হলো যে মানুষের যখন প্রচুর অর্থ হয়ে যায়, প্রতিপত্তি হয়ে যায়, সিংহ হলো প্রতিপত্তির সিম্বল, হাতি হলো অর্থের সিম্বল, তখন কিন্তু মানুষ তার তলায় চাপা পড়ে যায়। সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। মন্দিরের চাকাগুলি কেবল স্থাপত্যের অংশ নয়, এগুলি এক একটি সূর্য ঘড়ি। দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলো এই চাকার দাঁড়ার ওপর পড়লে নিখুঁতভাবে সময় গণনা করা যায়, এমনকি মিনিট পর্যন্ত। টোটালি 7টা ঘোড়ার মধ্যে মাত্র 3টি ঘোড়া অবশিষ্ট রয়েছে, আর চাকা কিন্তু প্রায় সবকটাই অবশিষ্ট রয়েছে ঠিকভাবে। সান টেম্পল কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এমনি নয়, কারণ এখানকার যে সানডায়াল, এই সানডায়াল কিন্তু পিছনে দেখা যাচ্ছে সানডায়াল, এই সানডায়াল কিন্তু পারফেক্টলি 24 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে এবং অ্যাকুরেটলি টাইম বোঝা যায় খুব ইজি। টোটাল রয়েছে 12 জোড়া চাকা, মানে 24টা চাকা, আর রয়েছে 7টা ঘোড়া। 7টা ঘোড়া রিপ্রেজেন্ট করছে 7 দিনকে সপ্তাহের, 24টা চাকা রিপ্রেজেন্ট করছে 24 ঘন্টাকে। আর এই সানডায়াল কিন্তু সবথেকে পারফেক্ট সানডায়াল ধরা হয় গোটা ভারতবর্ষে যত মন্দির আছে তার মধ্যে সবথেকে পারফেক্ট সানডায়াল কিন্তু এটাই। এই সেই 6 নম্বর চাকা। এই চাকার ছবি কিন্তু আমাদের নোটে রয়েছে, 10 টাকার নোটে। G20 সামিট হয়েছিল, এই চাকাটাকে তখন এক্সিবিট করা হয়েছিল। মন্দিরের দেওয়ালে অসংখ্য সূক্ষ্ম কারুকার্য, দেবদেবী, পৌরাণিক পশু পাখির দৃশ্য খোদাই করা ভাস্কর্য রয়েছে, যা তৎকালীন সমাজের শিল্পকলা ও জীবনযাত্রার চিত্র তুলে ধরে। দৈনন্দিন জীবনযাত্রায় কিন্তু এই ভাস্কর্যগুলোর মধ্যে তুলে ধরেছে। আপনারা যদি এখন আসেন, কখনো গাইড নেন বা আপনারা নিজেরা বোঝার চেষ্টা করতে পারেন, ডেইলি জীবনযাত্রায় রয়েছে এই মাঝখানে স্ল্যাবগুলিতে। কখনো বউ তার হাজব্যান্ডের জন্য ওয়েট করছে, কখনো মা তার মেয়েকে অন্যায় করার জন্য চুল কেটে দিচ্ছে, এইসবই রয়েছে বিভিন্ন রকম এই ভাস্কর্যগুলিতে। আর কামসূত্রের বিভিন্ন রকম পোজ রয়েছে উপরের শাড়িগুলোতে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু 3টে স্তরে বিভিন্ন রকম ভাস্কর্য রয়েছে। নিচের স্তরে রয়েছে হচ্ছে বাচ্চাদের জন্য হাতি, ঘোড়া, পালকি, এগুলো দেখানো। ইয়াং এজে কামসূত্রের বিভিন্ন রকম পোজ এখানে দেখানো হয়েছে। আর তার উপরে স্টেজে রয়েছে দেখুন ভগবান সম্বন্ধীয় জিনিসপত্র। আর এর উপরের লেভেল আরও ছিল, সেটাও ভেঙে গেছে। মন্দিরটি মূলত কালো গ্রেনাইট এবং লাল বেলে পাথরে নির্মিত হয়েছে। বর্তমানে মন্দিরের একটি বড় অংশ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই ধ্বংসের পেছনে একাধিক মত প্রচলিত আছে। কিছু গবেষক মনে করেন মন্দিরের চূড়ায় 52 টন ওজনের একটি বিশাল চুম্বক স্থাপন করা হয়েছিল, যা সমুদ্র চলাচলকারী জাহাজগুলিকে টেনে নিতে পারত। এই কারণেই নাবিকরা এটিকে অভিশপ্ত বলেও মনে করতেন। কিন্তু আবার অনেক গবেষক মনে করেন দিক নির্ণয়ের জন্য এই চুম্বকের ব্যবহার করা হতো। মানে এটা হলো সূর্য ঠাকুরের বউয়ের বাড়ি, মানে তার স্ত্রীর বাড়ি আর কি। ছায়া আর মায়া 2 বউ ছিল। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে মন্দির, এই মন্দিরটা কিন্তু পুরো স্যান্ডস্টোনে বানানো, তাই জন্য এই মন্দির কিন্তু বারবার করে ভেঙে পড়ছে। আর এই মন্দিরের 3টি মূর্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3টি মূর্তি একমাত্র গ্রেনাইটের, বাদ বাকি পুরো মন্দিরটাই হচ্ছে স্যান্ডস্টোনের। আমরা ইজিপ্টের আবু সিম্বল মন্দির গিয়েছিলাম, ওটাও কিন্তু সান টেম্পল ছিল। ওখানেও কিন্তু সান ফেস্টিভ্যাল হয়। আর ঠিক সান ফেস্টিভ্যালটা এই জন্যই হয় যে ওখানে ডার্ক লর্ডের মুখের উপর লাইটটা পড়ে এই 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। দেখুন পৃথিবীর অন্য একটি প্রান্তে অন্য একটি সভ্যতা, যদিও মিশরীয় সভ্যতা আমাদের এই ইন্ডিয়ান সভ্যতার থেকে আরও অনেক বেশি প্রাচীন, 2 জায়গাতেই কিন্তু সূর্যদেবের আরাধনার যে ধরন সেটা কিন্তু একই রকম। এবং সেই সময় যে মন্দির ভাস্কর্য তৈরি হয়েছিল সূর্যদেবকে উদ্দেশ্য করে, সেটাও কিন্তু একই রকম। এটা কিন্তু আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিল। মানে আমি ভাবিনি যে ঠিক একই ফেনোমেনা আবু সিম্বল মন্দির আর এই মন্দিরে পরপর দেখতে পাবো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই মন্দিরে বর্তমানে কোনো দেবমূর্তি নেই এবং পুজো অর্চনাও হয় না, যা এক রহস্যকে আরও বাড়িয়ে দেয়। মন্দিরটি এখন কেবলমাত্র একটি পর্যটক কেন্দ্র।
এই মন্দিরটি ভারতের স্থাপত্য এবং এক বিশেষ উদাহরণ, যা আরও দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। এটি কেবল একটি প্রাচীন ধ্বংসাবশেষ নয়, এটি প্রাচীন ভারতীয় সভ্যতার জ্ঞান, শিল্পকলা এবং সংস্কৃতির এক জীবন্ত দলিল। এই মন্দিরটি ছিল নাট মন্দির। এর প্রাঙ্গণে প্রচুর নর্তকীরা নৃত্য পরিবেশন করত এবং পরবর্তীকালে যখন মুসলমান রাজারা এটাকে আক্রমণ করে তখন প্রচুর নর্তকীদেরকে মেরে নাকি এই মন্দির চত্বরে নাকি পুঁতে দেওয়া হয় বা মেরে এখানেই মারা হয়। সেই কারণে নাকি প্রচুর সেই নর্তকীদের আত্মাও নাকি এখানে ঘোরাফেরা করে, সেটা একদলরা মনে করে। সেটা আমি বিশ্বাস করি না। তাই জন্য অনেক সময় নাকি খালি মন্দিরে নাকি ঘুঙুরের আওয়াজ পাওয়া যায়। এটা হলো সেই নাট মন্দির যেখানে নৃত্য পরিবেশন করা হতো। ওইদিকে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে ঢুকতেই কিন্তু এই নাট মন্দিরটি রয়েছে। নাট মন্দির মানে এখানে কিন্তু নৃত্য পরিবেশন করা হতো। ডান্সের সঙ্গে হিস্ট্রি জড়িয়ে থাকার জন্য কিন্তু কোনোরকম ডান্স ফেস্টিভ্যালও হয়েছে। টানা 20 বছর এই মন্দিরের ভেতরেই কিন্তু ডান্স ফেস্টিভ্যালটা হতো। পরবর্তীকালে এই ভেতরে আর না হয়ে বাইরে ওপেন স্টেজে হয়। এই ডান্স ফেস্টিভ্যালে কিন্তু হেমা মালিনী পারফর্ম করেছে। এমনও একজন বললো যে নাকি ডোনা গাঙ্গুলিও এসে পারফর্ম করে গেছে। এবার বুঝে দেখুন কোনারকের সাথে ডান্সের কি ওতপ্রোত সম্পর্ক। প্রায় 2 ঘন্টার ওপরে এই মন্দিরে কাটানোর পর এখন আমাদের হোটেল ফেরার পালা। এই ছিল আমাদের 3য় দিনের পুরী ভ্রমণের অভিজ্ঞতা। আপনারা কোণার্ক মন্দির ছাড়াও আরও অনেক কিছুই ঘুরে দেখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে ঘুরবেন।